সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের অনুষ্ঠান আপনাদের স্বাস্থ্যের কথা বলে, আপনাদের জীবনের কথা বলে। কেমন আছেন অনুষ্ঠানে আমরা প্রতি পর্বেই একজন বিশেষজ্ঞ অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই এবং আমরা কথা বলি বিভিন্ন অসুখ নিয়ে। আজকেও আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে, যেটি আমাদের কাছে একটি আতঙ্কের নাম তো বটেই, আবার আতঙ্ক অনেক সময় আমাদেরকে সঠিক তথ্য জানতে এবং অনুধাবন করতে কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায়। তাই সঠিক তথ্যগুলো জানতে হবে। আমরা আজকে কথা বলবো লিউকেমিয়া নিয়ে। লিউকেমিয়া, রক্তের ক্যান্সার, এই হচ্ছে আমাদের আজকের বিষয়। এবং এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ইসমত আরা ইসলাম, রক্তরোগ বিশেষজ্ঞ এবং রেজিস্ট্রার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার ইসমত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, লিউকেমিয়া সম্পর্কে তো বললামই। আমরা ব্লাড ক্যান্সার যেটা আর কি, তো আমরা কিন্তু রেডিও টেলিভিশনে বা টেলিভিশন সিনেমায় আমরা যেসব নাটক সিনেমা দেখি, সেখানে কিন্তু আমরা দেখতাম যে এক পর্যায়ে নায়ক খুব ভয়াবহ একটা রোগে আক্রান্ত হয়েছে, সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার। এবং এটি বলার পরে সাথে সাথেই সিনেমার দৃশ্যপট চেঞ্জ হয়ে যেত। আমাদের ছোটোবেলায় একটা খুব জনপ্রিয় বাংলা সিনেমা ছিল ভেজা চোখ। সেই সময়কার অত্যন্ত জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং পুরো সিনেমাটা একটা ট্র্যাজিক দিকে মোড় নিয়েছিল। তো এইভাবেই কিন্তু আসলে আমরা রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সারের সাথে পরিচিত হই এবং আমাদের কাছে এটি একটি আতঙ্কের নাম। ইসমত, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই, ব্লাড ক্যান্সার আসলে কি, এটি আসলে কি কি ধরনের হয়? জি, ধন্যবাদ। ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া আমাদের আসলে আমাদের সারা শরীরেই তো রক্ত থাকে। রক্তের প্রধান দুইটা উপাদান, একটা হচ্ছে রক্তকণিকা এবং রক্তরস। তো রক্তকণিকার মধ্যে 3 ধরনের রক্তকণিকা থাকে, যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা বা WBC, হোয়াইট ব্লাড সেল, এটার যখন অ্যাবনর্মাল প্রলিফারেশন বা অস্বাভাবিক বৃদ্ধি হয়, সেটাই আসলে ব্লাড ক্যান্সার। এছাড়াও আমাদের ব্লাড ক্যান্সারের মধ্যে বেশ কিছু ধরন আছে, যেমন হচ্ছে অ্যাকিউট এবং ক্রনিক লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়ার দুইটা ভাগ, অ্যাকিউট মাইলোব্লাস্টিক বা AML এবং ALL বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। আর ক্রনিকেরও এরকম দুটো ভাগ আছে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এবং ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। এছাড়াও লিম্ফ নোডের যে ক্যান্সারগুলো, যে খুবই কমনলি আমরা অনেককেই শুনি, অনেক সেলিব্রিটিও আছেন এদের মধ্যে, লিম্ফোমা রোগে আক্রান্ত। তো লিম্ফোমাটাও ব্লাড ক্যান্সারের একটা ধরন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স্ক রোগীদের জন্য, সেটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা। এটাও হচ্ছে আমাদের ব্লাড ক্যান্সারের আরেকটি ধরন। মোটামুটি এগুলোই ব্লাড ক্যান্সার। এছাড়াও কিছু প্রি ক্যান্সারাস ব্লাড ডিজিজ, যেমন হচ্ছে আমরা বলি পলিসাইথেমিয়া, মাইলোফাইব্রোসিস, এগুলোও হচ্ছে গিয়ে পরবর্তীতে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এগুলো পরবর্তীতে ক্যান্সারের দিকে অগ্রসর হয়, হতে পারে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ইসমাত। আমাদের একটু মানে সাধারণ মানুষের নিশ্চয়ই এই প্রশ্নটা থাকে যে, এবং তাদের একটা ভয় থাকে যে আমার কি ব্লাড ক্যান্সার হয়েছে। তো মানুষ কিভাবে বুঝবে বা কি কি লক্ষণ দেখলে সে সন্দেহ করতে পারে যে তার ব্লাড ক্যান্সার হয়ে থাকতে পারে? প্রথমেই যে বললাম প্রধান দুটো ভাগের মধ্যে যেটা অ্যাকিউট লিউকেমিয়া, সেটা হচ্ছে আসলে প্রচন্ড মানে হঠাৎ করে, অ্যাকিউট মানে হঠাৎ করে ঝড়ের মতন আসবে এবং রোগীর সিমটম থাকে ওই যে সেই 3টা সেল লাইন বা 3 ধরনের রক্তকণিকা আমরা বলে থাকি। তার মধ্যে লাল রক্ত কমে যাওয়ার জন্য রোগী প্রচন্ড অ্যানিমিক, মানে হচ্ছে রক্তশূন্যতা নিয়ে আসবে, তার সারা শরীর সাদা হয়ে যাবে, প্রচন্ড দুর্বল অনুভব করবে, এটা একটা কমপ্লেইন থাকবে। দ্বিতীয়ত, তার শ্বেত রক্তকণিকা আছে, অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, কিন্তু তারা আসলে ফাংশনিং না। সেই কারণে যেটা দেখা যায় যে রোগীরা পুনঃ ইনফেকশন, মানে বারে বারে তাদের বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, গলা ব্যথা, নিউমোনিয়া, ইউরিন ইনফেকশন, এই ধরনের বিভিন্ন ইনফেকশন নিয়ে আসে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হলে আসলেই রোগীরা দৌড় দিয়ে ডাক্তারের কাছে চলে আসে, সেটা হচ্ছে ব্লিডিং, মানে প্লেটলেট অথবা অনুচক্রিকা কমে যাওয়ার জন্য যেটা হয়, সেটা হচ্ছে দাঁতের গোড়া থেকে, মাড়ি থেকে, নাক দিয়ে বা বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং। এই 3টাই প্রধানত হয়ে থাকে। এছাড়াও যেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো গ্ল্যান্ড বা লিম্ফ নোডস বলি আমরা, এগুলো যদি ফুলে যায়, পেটে যদি কোনো চাকা দেখা যায়, এই ধরনের যদি কোনো লক্ষণ নিয়ে থাকেন, তাহলে অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞ বা হেমাটোলজিস্টের কাছে আসা দরকার। আর জ্বর তো আগেই বললাম যে জ্বর, শরীরের ওজন কমে যাওয়া, এবং লিম্ফোমাতে খুব কমন একটা টার্ম আমরা বলি, সেটা হচ্ছে ড্রেঞ্চিং নাইট সুয়েট, মানে এত বেশি ঘেমে যাবে রাতের বেলা যে বিছানার চাদর সহ ভিজে যাবে। তো এই ধরনের যে কোনো সিমটম থাকলেই দেরি না করে যত দ্রুত সম্ভব একজন রক্তরোগ বিশেষজ্ঞ বা হেমাটোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আসলে কি কি রোগ লক্ষণ দেখলে বা কি কি লক্ষণ উপসর্গ দেখলে পরে আমরা সন্দেহ করতে পারি যে ব্লাড ক্যান্সার হয়ে থাকতে পারে। আচ্ছা, যখন এই লক্ষণগুলো দেখা দিবে তখন সে আসলে তার কোন ধরনের চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? আসলে শুরুতে হচ্ছে ব্লাড ক্যান্সার তো আমরা আসলে ঢাকায় থেকে ঢাকার পার্সপেক্টিভে চিন্তা করলে হবে না, এটা তো কুড়িগ্রাম থেকেও আসতে পারে, এটা নোয়াখালী থেকেও আসতে পারে। আমি যেহেতু জাতীয় ক্যান্সার গবেষণা কেন্দ্রে আছি, এখানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসে। তো প্রথমে তারা হচ্ছে ফার্স্ট অ্যাটেন্ডিং যে ফিজিশিয়ান, সেটা উপজেলায় হোক এমনকি কোয়াক হোক বা যে কোনো চিকিৎসকের কাছেই যায়। তারা আসলে অ্যাকিউট লিউকেমিয়া যেটা, সেখানে তো আসলে সময় নষ্ট করার মতন সুযোগ পাওয়া যায় না, কিন্তু ক্রনিক লিউকেমিয়াতে আমরা দেখি যে রোগীরা আসলে অনেক জায়গায় ঘুরে ঘুরে তারপরে আমাদের কাছে আসে। কিন্তু ব্লাড ক্যান্সার সন্দেহজনক যে কোনো লক্ষণ যদি রোগীর মধ্যে দেখা যায় বা কোনো ব্লাড টেস্টের রিপোর্টে দেখা যায়, তাহলে আসলে একদমই দেরি না করে দ্রুত যে কোনো রক্তরোগ বিশেষজ্ঞের কাছেই আসা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। মূলত আসলে এই সমস্যাগুলো ডিল করেন একজন রক্তরোগ বিশেষজ্ঞই, তবে প্রাথমিকভাবে তারা জেনারেল ফিজিশিয়ান বা মেডিসিন স্পেশালিস্টেরও পরামর্শ নিতে পারে যদি তাদের হাতের কাছে রক্তরোগ বিশেষজ্ঞ না থেকে থাকে। সেক্ষেত্রে কি কি ধরনের পরীক্ষা সাধারণত আপনারা করে থাকেন এই ধরনের রোগীদের ক্ষেত্রে? সাধারণত যদি একেবারে সিম্পল ওয়েতে বলি, যে একদম শুরুতেই যে পরীক্ষাটা করি আমরা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি। একটা সিবিসি দেখেই একজন বিশেষজ্ঞ ডক্টর আসলে ধারণা করতে পারে যে এই রোগীর ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ব্লাড ক্যান্সারগুলো যতটা মারাত্মক, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে ইনিশিয়ালি আমরা এটা অনেক সময় সঠিকভাবে ডায়াগনোসিস করে ফেলি। সিবিসি দেখার সাথে সাথে আমরা যে ব্লাড ফিল্মটা দেখি, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা ব্লাড ক্যান্সার যখন আমরা মোটামুটি সন্দেহ করলাম যে এই রোগীটার হতে পারে, সেক্ষেত্রে আমরা তারপরেই চলে যাই বোন ম্যারো স্টাডির ক্ষেত্রে। বোন ম্যারো স্টাডি করার পরে আমরা দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি, যেমন হচ্ছে আমাদের মলিকুলার টেস্ট যেটা, সেটা ব্লাড ক্যান্সারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মলিকুলার এবং সাইটোজেনেটিক স্টাডি। কারণ ক্যান্সারের ধরন, ক্যান্সারের পরবর্তী চিকিৎসা অনেক কিছুই নির্ভর করে হচ্ছে টাইপগুলোর উপরে। এছাড়াও রোগীর যেহেতু আমাদের ব্লাড ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি, সেক্ষেত্রে কেমোথেরাপি সুইটেবল নাকি রোগীর, সেগুলো দেখার জন্য বিভিন্ন ধরনের লিভার বা কিডনি এই জাতীয় অর্গ্যানগুলো ঠিক আছে নাকি এটা দেখতে হবে। আর আপনি জেনে থাকবেন যে ব্লাড ক্যান্সার তো আসলে রক্ত তো সারা বডিতেই থাকে। তো আমরা ট্র্যাডিশনাল ওয়েতে যে ক্যান্সারগুলো স্টেজিং করে থাকি, স্টেজ 1, 2, 3, 4, যেমন ব্রেস্ট ক্যান্সার, স্টমাক ক্যান্সার, ব্লাড ক্যান্সারের আসলে যেটা অ্যাকিউট লিউকেমিয়া বা ক্রনিক লিউকেমিয়া, সাধারণত এরকম স্টেজিংয়ের সুযোগ কম। কিন্তু যেগুলো হচ্ছে লিম্ফোমা বা মাল্টিপল মায়োলোমা, সেগুলোর ক্ষেত্রে আসলে আমরা স্টেজিং করে থাকি। অনেক রোগীরাই এসে বলে যে আমার রোগীর আসলে কোন স্টেজে আছে। তো অ্যাকিউট লিউকেমিয়াতে আমরা ওটা বলতে পারি না, ব্লাড পার্সেন্টেজ দেখে অনেক সময় বলি যে আপনার রক্তের এতখানি খারাপ সেল দিয়ে ভর্তি হয়ে আছে, বাকিটা এখন চিকিৎসা করে তারপরে বলতে পারবো। তো সেক্ষেত্রে লিম্ফোমা, মায়োলোমা বা এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে আমরা পেট স্ক্যান, পেট সিটি স্ক্যান স্টেজিং করার জন্য আরও ভালো মতন এই ধরনের কিছু টেস্টের সাহায্য নিতে পারি। আচ্ছা, মানে এই পরীক্ষাগুলো করলে আমরা মোটামুটি বুঝতে পারি যে তার আসলে রোগটা মানে ব্লাড ক্যান্সার কিনা এবং কি ধরনের। আপনি ক্রনিক লিউকেমিয়ার কথা বলেছেন। ক্রনিক লিউকেমিয়া ধীর গতিতে যেটা হয়, এই লিউকেমিয়াগুলোতে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা কেমন থাকে? মানুষ যখন ব্লাড ক্যান্সারের কথা শুনে স্বাভাবিকভাবে সে ভয় পেয়ে যায়, যে যেহেতু মনে করেন ক্রনিক লিউকেমিয়া হলো সেটাও তো এক ধরনের ব্লাড ক্যান্সার, তো সে ভয় পেয়ে যায়, ভাবে যে তার সে কতদিন বাঁচবে কি আসলে বিষয়। তো এক্ষেত্রে আসলে বাস্তবতাটা কি, মানে কতদিন বাঁচে এই ক্রনিক লিউকেমিয়ার রোগীরা? ক্রনিক লিউকেমিয়ার মধ্যে আগেই বলেছি যে প্রধানত দুটো ভাগ, একটা হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এবং ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া সাধারণত এলডারলি পার্সনদের হয়, সেক্ষেত্রে তাদের লাইফ এক্সপেক্টেন্সি দেখা যায় যে প্রায় সাধারণ মানুষের মতোই। কিন্তু ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াটা, এইটার মিডিয়ান এজটা আমাদের দেশের প্রেক্ষিতে 40 থেকে 50 বছর। এবং এখানে একটা যুগান্তকারী আবিষ্কার আছে যে একটা নির্দিষ্ট ওষুধের মাধ্যমে চিকিৎসা যদি করা হয়, মানে আমরা টার্গেট থেরাপি বলি, এই ওষুধটা উদ্ভাবনের আগে ক্রনিক লিউকেমিয়ার ফেটও আসলে ভালো ছিল না। কিন্তু এই ওষুধটা আমরা যখন থেকে ইন্ট্রোডিউস করতে পেরেছি, তারপর থেকে দেখা যায় যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া মানে এখন মোটামুটি নিরাময়যোগ্য পর্যায়েই বলা যায় এবং সম্পূর্ণ অনেকদিন ধরে রোগী এই ওষুধ পুরোপুরি ভালো হয়ে যায়। কিন্তু এখানে আবার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া যেটা,
এটা আবার অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যদি ঠিক মতন চিকিৎসা না নেয়, চিকিৎসায় যদি বিরতি নেয়, বা যেহেতু দামি ওষুধ আসলে আমাদের পার্সপেক্টিভে সবাই সেটা খেতে পারে না, সেক্ষেত্রে দেখা যায় এটা অ্যাকিউট লিউকেমিয়ার দিকেও অনেক পেশেন্টের টার্ন করতে পারে এবং সেক্ষেত্রে তখন চিকিৎসাটা অনেক কঠিন হয়ে যায়, তখন আবার সেই অ্যাকিউট লিউকেমিয়ার যে ধাপগুলো চিকিৎসা সেগুলো অতিক্রম করতে হবে। হ্যাঁ, আর অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা করছেন? আচ্ছা, অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে দুটো প্রধান ভাগ, অ্যাকিউট মায়েলয়েড এবং অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিকটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। আর আসলে কি বাইরের দেশের পরিসংখ্যানের সাথে আমাদের বেশ কিছু পার্থক্য। বাইরের দেশে দেখা যায় যে এইসব ব্লাড ক্যান্সারগুলো সাধারণত সবগুলোই একটু এল্ডারলি পার্সনদের হয়, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমরা 20 থেকে 30 বছরের মধ্যে একটা বাল্ক অফ পিপল এই বয়সের মধ্যে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসার ধরন যদি বলা যায়, আমাদের প্রধান চিকিৎসার পদ্ধতি হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং কেমোথেরাপি। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে এটা কিন্তু আমরা অবহেলা করি, কিন্তু এটা চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যে রোগীকে বেশ কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হয়। আর তার সাথে হচ্ছে আপনার মেইন যে চিকিৎসা সেটা হচ্ছে আমাদের কেমোথেরাপি, বিভিন্ন ওষুধের কম্বিনেশন কেমোথেরাপি আমরা সাধারণত দিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে রেডিওথেরাপির কিছু জায়গা আছে, বিশেষ করে ALL এর ক্ষেত্রে। এগুলোই হচ্ছে আমাদের চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, তো এই কেমোথেরাপি নিয়ে মানুষের মধ্যে তো একটা ভীতি আছে, কেমোথেরাপি দিতে হবে শুনলে সে ভাবে যে এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, কেমো দেওয়ার সাথে সাথে হয়তো না তার শরীরে না জানি কি হবে, মাথার চুল পড়ে যাবে, এটা নিয়ে তাদের একটা দুশ্চিন্তা থাকে। আসলে কেমোথেরাপি কতটা ভয়ঙ্কর? আচ্ছা, কেমোথেরাপি আসলে অন্য সব অসুখের সাথে ব্লাড ক্যান্সারের পার্থক্য, একটা মেজর পার্থক্য হচ্ছে অন্য সব ক্যান্সারে আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাতে থেরাপিটা কাজ করে এভাবে করে আসলে দিয়ে থাকি। ব্লাড ক্যান্সারের ব্যাপারটা হচ্ছে ব্লাড তো আসলে সারা বডিতেই ফ্লোটিং, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ব্লাড যায়। তো এই কারণে আমরা এমনভাবে কেমোথেরাপিটা দিই, আর ব্লাডের উৎস হচ্ছে আমাদের বোন ম্যারো, যাতে হচ্ছে আমরা বোন ম্যারোটাকে একেবারেই একটা নতুন বোন ম্যারো, মানে একেবারে খালি বলি আমরা, যে একেবারে এমটি করে সেখানে যাতে নতুন ভালো সেল আসে, উইথ দ্য হোপ দ্যাট যে আর কোনো খারাপ কিছু আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদের রোগীদের অনেক বেশি সেলগুলো কমে যায়, যেটাকে আমরা সাইটোপেনিয়া বলি। এবং ভয়ানক যেটা, আসলে রোগীর তখন এমন অবস্থা থাকে যে চুল পড়ে গেছে বা অন্য ধরনের যে মানসিক সমস্যাগুলো, তার থেকে সবার একটা আকুতি থাকে যে আমাকে আসলে সুস্থ হতে হবে। এবং আমাদের দেশের মানুষের আসলে উইল পাওয়ার অনেক ভালো, যে তারা ভিতর থেকে চিন্তা করে। ভয়ঙ্কর যেটা বলছেন আসলেই কিছুটা ভয়ঙ্কর, কাছ থেকে এই রোগীগুলোকে যদি দেখা যায় তাহলে আসলে ফিল করতে পারা যায় যে ওনারা আসলে কি পরিমাণে কষ্টের মধ্যে দিয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যা যখন একেবারেই সাইটোপেনিয়া হয়ে খুব খারাপ হয়ে যায়, তখন যদি রোগীদের জ্বর আসে, আমরা বলি নিউট্রোপেনিক ফিভার বা নিউট্রোপেনিক সেপসিস, তখন আমাদের রোগীদের অবস্থা আসলে আরও বেশি খারাপ হয়ে যায়। তো ওই ব্যাপারগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তারপরে একটা ভালো রেজাল্ট আউটকাম আমরা আশা করি আসলে। আচ্ছা, তার মানে ব্লাড ক্যান্সার মানেই যে একেবারে নিশ্চিত মৃত্যু, এই ব্যাপারটি সত্য নয়। এবং দেখা যাচ্ছে যে কোনো কোনো ব্লাড ক্যান্সারের রোগীরা একদম পুরোপুরি ভালো হয়ে যাচ্ছেন, অন্য 8-10টা রোগের মতোই। আর কোনো কোনো হয়তো খারাপ হচ্ছেন, কিন্তু একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে যারা ভালো হয়ে যান। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি প্রথমেই বলেছিলাম যে সাইটোজেনেটিক্স বা মলিকিউলার স্টাডি, যে ওই টেস্টগুলো করার গুরুত্বটা এখানেই। আমরা হচ্ছে যেগুলো অ্যাকিউট লিউকেমিয়া, সেগুলোতে আমরা ভাগ করে ফেলি, যে ফেভারেবল, আনফেভারেবল, ইন্টারমিডিয়েট, এরকম কিছু রিস্ক গ্রুপ ভাগ করি। তো দেখা যায় যে যারা ফেভারেবল রিস্ক গ্রুপের, তাদের ক্ষেত্রে মর্টালিটি বা সার্ভাইভাল রেটটা বেশ ভালো, খারাপটা। আর যারা হচ্ছে আনফেভারেবল রিস্ক গ্রুপের পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আউটকামটা আসলে অত ভালো হয় না। এবং এর সাথে সাথে আরেকটা নতুন হোপ হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। দেখা যায় যে যেসব রোগীরা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের দিকে যায়, মানে অনেক রোগীকেই আমাদের পরামর্শ দিতে হয় যে এই ধাপের পরে আপনার আর কেমোথেরাপি না, এরপরে আপনার ট্রান্সপ্ল্যান্টের দিকে যেতে হবে। তো দেখা যায় যে তাদের ট্রান্সপ্ল্যান্টের পরে পোস্ট ট্রান্সপ্ল্যান্ট সার্ভাইভালটাও বেশ ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়ে আরও আলাপ করব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পরে আমরা আবারও এই আলোচনায় ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবার ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি লিউকেমিয়া, রক্তের ক্যান্সার, এই বিষয়টি নিয়ে। রক্তের ক্যান্সার শুনলেই আমরা আতঙ্কিত হই, এটা আমাদের কাছে একটা একেবারেই মরণ ব্যাধির মতো। এবং কথাটা সত্য যে এটা আসলেই অনেক জটিল একটি রোগ, কিন্তু আবার এমন নয় যে এটির কোনো সমাধান নেই, তাও নয়। তো আমরা যাই হোক, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলছি ডাক্তার ইসমত আরা ইসলামের সাথে। ডাক্তার ইসমত আরা ইসলাম, তিনি রক্তরোগ বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল।
ডক্টর ইসমত, আমরা কথা বলছিলাম বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলেছি যে আমরা লিউকেমিয়াতে কী কী ধরনের পরীক্ষা করব, ট্রিটমেন্ট কী আছে সেগুলো নিয়ে কিছু আমরা সাধারণ আলোচনা করেছি। একটি ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে, আপনি বলেছেন যে সিবিসি যে পরীক্ষাটা, যে এটা দেখেই আমরা অনেক সময় ব্লাড ক্যান্সার প্রাথমিক ধারণাটা করতে পারি। সিবিসিতে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সাধারণত দেখা যায় লিউকেমিয়াতে ডাব্লিউবিসিটা বেড়ে যায়। তো মানুষের মধ্যে একটা প্রশ্ন কাজ করে অনেক সময়, আমাদের কাছে অনেক সময় রোগীরা আসে এবং জিজ্ঞেস করে যে স্যার আমার ডাব্লিউবিসিটা একটু বেশি নর্মাল রেঞ্জের থেকে। আজকাল তো রিপোর্টের মধ্যে নর্মাল রেঞ্জ দেওয়া থাকে, মানুষ ওটা মিলায়। তো দেখা যাচ্ছে যে তার একটু বেশি, হয়তো তার 20,000 বা 25,000 হয়েছে, অথবা 14-15,000 হয়েছে, একটু বেশি, সে একটু আতঙ্কিত হয়ে যায়। তো ডাব্লিউবিসি বেড়ে যাওয়া মানে কি আসলে ক্যান্সারের সম্ভাবনা, নাকি অন্য কোনো ব্যাপার আছে এর মধ্যে? ধন্যবাদ প্রশ্নটার জন্য। আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে, বিশেষ করে যারা বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চার মায়েরা এটা নিয়ে খুবই চিন্তা করে থাকেন। সত্যি বলতে কি, যে ডাব্লিউবিসি বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ইনফেকশন। সাধারণত প্রধান কারণ আমরা কমনলি যেটা পাই। আর ব্লাড ক্যান্সার কিন্তু এত বেশি কমনও না। দেখা যায় যে সমগ্র ক্যান্সারের মধ্যে ব্লাড ক্যান্সারের পার্সেন্টেজ হচ্ছে অনলি 10%। তার মধ্যেও যেগুলো আমাদের অ্যাকিউট লিউকেমিয়া বা বেশি খারাপ ধরনের, সেগুলো হয়তো বা গড়ে 5% হবে, মানে সব ক্যান্সারের মধ্যে 5%, আর বাদ বাকি ক্রনিক লিউকেমিয়া বা অন্য সব ডিজিজগুলো মিলে আমাদের আরো 5%। তো সেই ক্ষেত্রে এই 5% পপুলেশন, তাদের ক্ষেত্রে যেটা হয়, মানে বা ডাব্লিউবিসি কাউন্ট বাড়ার কথা যেটা বলছিলাম, যে ডাব্লিউবিসি কাউন্ট 14-15, মানে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কিভাবে হয়, কিভাবে আসে, হয় অনেক কমে যায়, হয় অনেক বেড়ে যায়, অথবা মাঝামাঝিও থাকতে পারে, মানে নর্মাল হিসেবেও থাকতে পারে। এখানে ডাব্লিউবিসির পরিমাণটা বা সংখ্যাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একজন এক্সপার্ট হেমাটোলজিস্ট বা অনেক ক্ষেত্রে প্যাথোলজিস্টরা তারা দেখে বলতে পারে যে আসলে অ্যাটিপিক্যাল সেল বা ব্লাস্টের পার্সেন্টেজটা কেমন, বা আসলে তার রক্তে ব্লাস্ট আছে নাকি। তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড যার ব্লাড ক্যান্সার থাকবে, তার সাথে হিমোগ্লোবিনটাও কম থাকবে, এবং অনেক ক্ষেত্রে প্লেটলেটটাও তাদের কম থাকে। সাথে যখন সিমটমগুলো মিলে যায়, তখনই কিন্তু আমরা ব্লাড ক্যান্সার প্রেডিক্ট করি। আর সাধারণ কিছু মানুষের যাদের হচ্ছে বিভিন্ন ইনফেকশনে বা অন্য যে কোনো কিছু ওষুধ আছে, এইসব কারণে হচ্ছে ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেই ব্লাস্টটা থাকছে না, নিউট্রোফিল বেড়ে যায় ইনফেকশনে বা কোনো ড্রাগসের জন্য। আবার বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নর্মাল মানুষের থেকে, মানে অ্যাডাল্ট পার্সনের থেকে বাচ্চাদের রেঞ্জটাও অন্যরকম হয়। এবং নর্মাল পার্সনের যেমন হচ্ছে আমাদের নিউট্রোফিল প্রিডমিনেন্ট থাকে, মানে বেশি সেলই নিউট্রোফিল থাকে, লিম্ফোসাইটটা কম, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে লিম্ফোসাইট প্রিডমিনেন্ট। তো অনেক মানুষই, বিশেষ করে সাধারণ জনগণ বা বাচ্চার মায়েরা যেটা বললাম, যে লিম্ফোসাইট বেশি, হয়তো আমার বাচ্চার ক্যান্সার হয়ে গেছে বা এরকম। আসলে এরকম কিছু না। তারপরেও যদি তাদের সন্দেহ থেকে থাকে, অবশ্যই একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম মানে নিজেরাই আপনারা করতে পারেন, যে এমন না যে আপনাকে ডক্টর অ্যাডভাইস করবে। এবং সেটা যদি একজন হেমাটোলজিস্টের মাধ্যমে দেখানো হয়, তাহলে আপনি আশা করি যে একটা সঠিক নির্দেশনা পাবেন যে আপনার বাচ্চাটার আসলে ব্লাড ক্যান্সার হয়েছে নাকি এটা নর্মাল যে কোনো অসুখ বিসুখে বেড়েছে। অনেক ধন্যবাদ। তার মানে ডাব্লিউবিসি বেড়ে যাওয়াটাই আসলে, মানে বেড়ে গেলেই যে আতঙ্কিত হওয়ার মতো কিছু না যে তার ক্যান্সার হয়েছে, তা না, বরং কিছু কিছু সাধারণ কিছু ইনফেকশনও এটা বেড়ে যেতে পারে। আর বাচ্চাদের এমনিতেই মানে বড়দের তুলনায় ডাব্লিউবিসিটা একটু বেশিই থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ডাব্লিউবিসি কাউন্ট ভ্যারিও করে। সাপোজ যে এখন আমি অন স্ক্রিন স্ট্রেসে আছি, এখন আমার ব্লাড নিলে দেখা যাবে নিউট্রোফিলটা বেশি। আবার আমি যখন রিল্যাক্স কন্ডিশনে আছি, তখন দেখা যাবে যে নিউট্রোফিল কম। মানে এগুলো টাইম টু টাইম একজন মানুষেরই বিভিন্ন সময় বিভিন্ন রকমের, যেমন আমরা বলি ব্লাড প্রেশার ভ্যারি করে, পালস ভ্যারি করে, বিভিন্ন সিচুয়েশনাল, সেরকম ব্লাডের কাউন্টও কিন্তু অনেক সময় ভ্যারি করে। এবং অনেকেই দেখা যায় গতকালের পরীক্ষার সাথে আজকের পরীক্ষা মিলায়, এবং মিলাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে তারা একদম কনফিউশনের মধ্যে পড়ে যায় এবং আমাদের ভুল এরকম একটা আতঙ্কিত হয়ে যায় তারা। আসলে এরকম কিছু নাই, বিশেষ করে প্লেটলেটের ব্যাপারে এটা বেশি হয়। প্লেটলেটে হয়, তারপরে হচ্ছে ওই যে ডিফারেনশিয়াল কাউন্টগুলোতে অনেক সময় হয়। অনেক ধন্যবাদ আপনাকে। ব্লাড ক্যান্সারের বিষয়টাতে ফিরে আসি। সেটা হচ্ছে যে ব্লাড ক্যান্সারে আমাদের দেশে যে ট্রিটমেন্টগুলো আছে, কেমোথেরাপি একটা ট্রিটমেন্ট, এবং এটা তো অনেক খরচ হয়। তো আপনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আছেন, এইখানে আপনাদের কাছে যে রোগীরা আসে সাধারণত গরিব মানুষরাই বেশি আসে। আমি একটু চিত্রটা জানতে চাই যে তারা কি ট্রিটমেন্টগুলো আসলে নিতে পারে কিনা, কতটুকু আপনারা সহযোগিতা করতে পারছেন তাদেরকে? সত্যি বলতে কি, ব্লাড ক্যান্সার একটি হতাশাজনক রোগী। আর যখন রোগীরা আসলে গরিব হয় এবং এরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে আসে, এদের গাড়ি ভাড়াটা দেওয়ার সামর্থ্য নেই,
তো সেই ধরনের রোগীরা যখন আমাদের কাছে এই ধরনের একটা রিপোর্ট নিয়ে আসে বা এই ধরনের একটা সাসপিশন নিয়ে আসে যে ব্লাড ক্যান্সার, তখনই আসলে আমরাও অনেক হতাশ বোধ করি। কিন্তু জাতীয় ক্যান্সার গবেষণা কেন্দ্রে যেটা হয়, রোগীদের জন্য একটা আশার ব্যাপার। কেন এখানে আসে? কারণ হচ্ছে এখানে বেশ কিছু ওষুধ বিনামূল্যে পাওয়া যায় এবং চিকিৎসা পদ্ধতি, কনসালটেন্টস, ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ যারা আছে এখানে সবাই যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং পরিবেশও বেশ আন্তরিক এবং সুন্দর পরিবেশ ওয়ার্ডের বা কেবিনের। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু এটা আসলে সরকারি সাপ্লাইয়ের উপর কিছু জিনিস ভ্যারি করে, যে হয়তো রোগীর আজকে এই ওষুধটা লাগছে, এই ওষুধটা এই মুহূর্তে আমার স্টোরে নেই, এই ওষুধটা হয়তো 1 মাস পরে আসবে, কিন্তু চিকিৎসা তো ওই ওষুধটার জন্য বন্ধ হয়ে থাকবে না। এইসব ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ডাক্তার হিসেবে আমরা একটু আমাদের সীমাবদ্ধতাগুলো নিয়ে একটু হতাশ থাকি আর কি। আর রোগীদের জন্য এটা আসলে দুঃখজনক। রোগীরা আসে এবং যেটা হয়, আমি আর কি সবাইকেই বলি, ক্যান্সার চিকিৎসা, যে কোনো ক্যান্সার, এটা আসলে শুধু ব্লাড ক্যান্সার না, এককভাবে কখনো হয় না। এটা আসলে একটা সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হয়। আমরা রোগীদেরকে এইভাবেই কাউন্সিলিং করি যে আপনি তো একা পারবেন না, আপনি আপনার অন্যান্য ভাই ব্রাদার, ভাই বোন, চাচা, মামা, খালু যারা আছেন, সম্ভ্রান্ত যারা এলাকার একটু প্রভাবশালী ব্যক্তি আছে, এলাকার যারা রাজনৈতিক নেতারা আছে, সবার কাছ থেকে আপনারা সাহায্য নেন। আমাদের সমাজ কল্যাণের কিছু সুযোগ আছে, অর্থনৈতিক সাহায্যের বিভিন্ন ফান্ড থাকে, তো আপনারা ওসব জায়গা থেকে সাহায্য নিয়ে আসতে পারেন। কিন্তু আসলে বাংলাদেশ আর বাইরের চিত্রটা এখানে একটু অন্যরকম। বাইরে যেমন ক্যান্সার ফান্ড বা এগুলো নিয়ে গবেষণা বা অনেক কিছুই হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে আসলে এই যে ফান্ড রাইজিং ব্যাপারটা বা এই জিনিসগুলো দেখা যায় যারা একটু শিক্ষিত তারা বিভিন্নভাবে হয়তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজ করে জিনিসগুলা কিছু ডোনেশন কালেক্ট করতে পারে, কিন্তু যারা আসলেই খুবই গরিব, যাদের আসলে কোনো কিছু করার মতন সামর্থ্য নাই, তারা তো আসলে এই ধরনের ওয়েতেও তাদের পক্ষে আসলে টাকা জোগাড় করাটা কষ্ট। তারপরেও দামি দামি অ্যান্টিবায়োটিক বা আমরা বলি নাভির ইনজেকশন, যেটা কাউন্ট রাইজ করার, এরকম অনেক কিছুই রেগুলারলি হাসপাতালে ফ্রি পাওয়া যায়। আবার চিত্রটা আসলে সবসময় একরকম থাকে না, সময় সাপ্লাই শেষ হয়ে যায় তখন আবার। আর এটা আমি শুধু ক্যান্সার গবেষণা কেন্দ্রের কথা বলছি, বা কিছু ক্ষেত্রে ঢাকা মেডিকেল, মিডফোর্ড হাসপাতাল সরকারি সেটিংয়ে, কিন্তু এর বাইরে কিন্তু কোনো ধরনের ওষুধ সাপ্লাইয়ের কোনো সুযোগ নেই। এবং যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, সেসব জায়গাতেও দেখা যায় যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট যেটা ইনশিওর করতে হবে অবশ্যই, এগুলোতেই আসলে অনেক বেশি খরচ হয়ে যায় রোগীদের। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আপনাদের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আমাদের দেশে সরকারিভাবে কতটুকু হচ্ছে? সরকারিভাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন যদি আসলে বলতে হয়, সরকারিভাবে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন শুরু হয়েছে। এরপরে আমাদের বিএসএমএমইউতে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টের আসলে দুটো ভাগ, অটোলোগাস এবং অ্যালোজেনিক। সাকসেসফুলি তারা কিছু অটোলোগাস ট্রান্সপ্লান্ট করেছেন এবং আর্মিরা আসলে সরকারির ইসেতে হয় না, কিন্তু আমাদের আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট বা সিএমএইচ, যেটা কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, তারা আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে অনেক অ্যাডভান্সড। তাদের ক্ষেত্রে তাদের অনেক অটোলোগাস, অনেক অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট তাদের মাধ্যমে হয়েছে। আর প্রাইভেট সেক্টরে যদি বলা যায়, সেক্ষেত্রে এভার কেয়ার হসপিটালে অটোলোগাস এবং অ্যালোজেনিক তারা দুইটাই দুর্দান্তভাবে করে যাচ্ছেন। এবং এছাড়াও আসগর আলী হসপিটালে শুরু হয়েছে। এই আমাদের মোটামুটি গভর্নমেন্ট এবং প্রাইভেটের চিত্র। মানে এই যে ট্রিটমেন্টগুলো হচ্ছে, এর সাকসেস রেট কেমন বা রোগীরা আসলে কতটা ভালো থাকছে? আবার ওই একই কথায় আসলে আসি, এটা আসলে অনেকটাই নির্ভর করে ক্যান্সারের টাইপের উপর এবং ভিতরের যে জেনেটিক চেঞ্জ বা মলিকুলার চেঞ্জের উপরে। এবং সাকসেস রেট বলতে আমরা আমাদের পেশেন্টদের ক্ষেত্রে অ্যাকিউট লিউকেমিয়াতে আমরা 25 থেকে 30% পেশেন্টকে দেখি যে না 5 ইয়ার সার্ভাইভাল রেট 30-50%ই এরকম আমরা যতটুকু ফলো আপ করতে পারি বা করেছি। কিন্তু যেগুলো ব্যাড সাইটোজেনেটিক্স বা খারাপ, সেগুলো আসলে দেখা যায় ট্রিটমেন্ট শুরু হওয়ার পরেই রোগীরা খারাপ হয়ে যাচ্ছে, আবার রিল্যাপস করছে, বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরেও দেখা যায় যে তারা খারাপ হয়ে যায়। তার মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টে অনেকের মধ্যে একটা ধারণা আছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে মোটামুটি সারা জীবনের জন্য নিশ্চিন্ত, কিন্তু আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা এটাও শতভাগ নিশ্চয়তা আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টও দিতে পারবে না, দেওয়া যায় না, এবং এটা আবার রিল্যাপস হতে পারে। তো আপনাদের ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? বা সরকারিভাবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য আমাদের চেষ্টা চলছে এবং আমাদের পরিচালক মহোদয়, আমাদের ডিপার্টমেন্টাল হেড স্যাররা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যে ফ্লোরটা, সেটা মোটামুটি প্রিপেয়ার্ড।
আমাদের যদি জনবল সক্ষমতা সবকিছু এনশিওর করা যায় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি এইটা হবে। কিন্তু এখানে আমি আরেকটা ফ্রাস্ট্রেশনের কথা বলি, সেটা হচ্ছে যে আসলে ট্রান্সপ্ল্যান্ট জিনিসটা একটা অত্যাধুনিক জিনিস বা এটা একটা আলাদা শিক্ষা। আমরা আসলে কনভেনশনাল যে পড়াশোনা করি বা আমরা পোস্ট গ্রাজুয়েশন করেছি সেখানে ট্রান্সপ্ল্যান্ট একটা পার্ট থাকে, বাট এইটার জন্য আলাদাভাবে হাতে কলমে শেখার মতো যে শিক্ষাটা, এটাতে কিন্তু আমরা মানে অতটা দক্ষতা এখনো অর্জন করি নাই। কারণ আপনাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা? হ্যাঁ, আমি সেটাই আসলে বলতে চাচ্ছিলাম যে যদি আমাদের সরকারিভাবে, কারণ আপনি হয়তো জেনে থাকবেন আমাদের হেমাটোলজি সাবজেক্টের মানে হেমাটোলজিস্ট আসলে কম বলতে এখন পর্যন্ত আমাদের পাশ করা হেমাটোলজিস্ট অ্যারাউন্ড 160, যার মধ্যে একটা মেজরিটি পোর্শন হচ্ছে আর্মিতে, আর প্রাইভেটে খুবই কম, বাকি অংশ হচ্ছে সরকারি চাকরি করে। তো সরকারি চাকরিতে তো আপনি বুঝতেই পারতেছেন যে চাকরির মধ্য থেকে অলরেডি আমাদের পোস্ট গ্রাজুয়েশনের জন্য একবার ডেপুটেশন নেওয়া থাকে, এরপরে আবার ট্রেনিং করতে যাওয়া, এবং কিছু ক্ষেত্রে ট্রেনিংগুলো অনেক কস্টলি, সেই কস্ট নিজের ম্যানেজ করে তারপরে ট্রেনিং করে আসা, তারপরে তো পোস্টিং জটিলতা তো আছেই, আপনি তো ভালো বলতে পারবেন এগুলো, যে ধরেন আমি শিখে আসলাম একটা অত্যাধুনিক জিনিস, এসে আমার পোস্টিং যদি সুইটেবল না হয় বা ওই ধরনের সেটআপ যদি আমি না পাই, তাহলে তো আসলে যে কোনো বিদ্যাই তো আসলে অনভ্যাসে ওটা মরচে পড়ে যায়। এরকম কিছু হতাশার জায়গা আছে, কিন্তু তারপরেও সবাইকে তো আসলে চেষ্টা করতে হবে যাতে সবাই দক্ষতা অর্জন করে এবং খুব তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে আমরা আসলে, আমি বেসিক্যালি হচ্ছে একটু পার্সোনাল কথাই শেয়ার করি। হেমাটোলজি পড়তে আসার পিছনে আমার একটা বড় কারণ ছিল, আমার পরিচিত বেশ কয়েকজন ফ্রেন্ড এবং পরিচিতর ভিতরে বেশ কয়েকজনের ব্লাড ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে ফ্রেন্ডের আত্মীয় এরকম ভাই বা এরকম, তারা হচ্ছে গিয়ে চিকিৎসা বাংলাদেশে তাদের হয় নাই, তারা দেশের বাইরে যায়। দেশের বাইরে যাওয়ার পরে একজনকে শুনেছি সিঙ্গাপুরে ছিলেন, উনি আল্লাহর রহমতে বেঁচে গেছেন। বাকিরা যারা ইন্ডিয়াতে গিয়েছেন বা অন্যান্য জায়গায় গিয়েছেন, তাদের ক্ষেত্রে আসলে আসার পরে কিছুদিন ভালো ছিল, আবার রিল্যাপস হলো, তারপর আবার মারা গেছেন। তখন আমার কাছে মনে হলো যে এটা আসলে এমন কি বিদ্যা, যেই বিদ্যা আসলে মানুষ মানে যেই রোগে মানুষ মরেই যাবে এবং যেই জিনিসের কোনো চিকিৎসা বাংলাদেশে হবে না, সেই কারণ থেকে কিন্তু আসলে আমার হেমাটোলজি পড়তে আসা। কিন্তু আসার পরে আসলে এই যে ট্রান্সপ্ল্যান্টেশন বা এখন তো ধরেন হেমাটোলজি আরও অনেক অ্যাডভান্সড লেভেলে, টার্গেট থেরাপি, মলিকুলার থেরাপি, জিন থেরাপি, অ্যাডভান্সড লেভেলে। কিন্তু আমি যতক্ষণ না এই জিনিসগুলো আসলে আমার রোগীদের ক্ষেত্রে আমার দেশে প্রয়োগ করতে পারছি, ততক্ষণ তো আসলে আমার স্যাটিসফ্যাকশন আসবে না। আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে সবাইকেই এগিয়ে আসতে হবে এককভাবে, বা সরকারের পক্ষেও আসলে এই বার্ডেনটা এককভাবে নেওয়া সম্ভব না। যদি আমরা নিতে পারতাম, আমরা আসলে অনেক বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করতে পারতাম। এবং এর জন্য আসলে যে কোনো মানে সামগ্রিকভাবে ক্যান্সার চিকিৎসার জন্য একটা সামাজিক আন্দোলন প্রয়োজন। আসলে যে একজন ক্যান্সার রোগীকে সামাজিকভাবেই তাকে সাপোর্ট দেওয়ার যে একটা অভ্যাস আমাদের, বা একটা মানে আমাদের একটা মানসিক প্রস্তুতি, এই বিষয়গুলো আসলে আমাদের থাকা উচিত। এবং প্রচুর সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবা বা বিভিন্নভাবে এই ক্যান্সার রোগীদেরকে সেবা দেওয়ার মানসিকতা এবং তাদেরকে চিকিৎসার দিকে করা। এবং আমাদের দেশে প্রচুর অপচিকিৎসাও হয়ে থাকে এই ক্যান্সার নিয়ে, এবং ব্লাড ক্যান্সার তো বটেই, সব ধরনের ক্যান্সার নিয়ে বিভিন্ন ধরনের অপচিকিৎসা হয়ে থাকে। তো এই বিষয়গুলো আসলে আমাদের অ্যাড্রেস করা দরকার, এবং আপনি যেটা বলছেন বারবার যে সামাজিকভাবে সকলেরই আসলে এই জায়গাগুলোতে এগিয়ে আসা উচিত। আমাদের সরকারও নিশ্চয়ই অনেকটাই এগিয়ে আসবে বা আসছে। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে প্রচুর ওষুধ ফ্রি দেওয়া হয়। ঢাকার বাইরে 8টি বিভাগীয় ক্যান্সার হসপিটাল করার একটা প্রক্রিয়া চলছে, এবং সেটা হয়তো অদূর ভবিষ্যতে আলোর মুখ দেখবে। তো এটাও কিন্তু আমার মনে হয় যে অনেকটাই বলবো যে পজিটিভ বা ইতিবাচক দিক। আপনারা এই মুহূর্তে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট সারা বাংলাদেশের একমাত্র ক্যান্সার হসপিটাল, বিশেষায়িত ক্যান্সার হসপিটাল, এবং এখানে রোগীর চাপ কেমন আপনারা পান? ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আসলে রোগীর অনেক চাপ, সত্যি কথা বলতে বেশ ভালোই এখানে চাপ। আর বিভিন্ন ধরনের রোগী আসে। আমরা যে যদি ভেবে থাকি এরকম যে না শুধু গরিব রোগীরা আসে, তা কিন্তু না। অনেকেই হচ্ছে যখনই ব্লাড ক্যান্সার বা এই জাতীয় একটা রোগের নাম শুনে, তখন কিন্তু আচ্ছা ক্যান্সার হাসপাতালে নিশ্চয়ই এটা সবচেয়ে ভালো চিকিৎসা হবে, তো তারা কিন্তু আমাদের কাছে আসেন এবং ওপিনিয়ন নিয়ে যায়।
আর আমাদের হাসপাতালে হেমাটোলজি বিভাগের প্রায় 35 থেকে 40টা বেড আছে, আর কেবিনে আমাদের কিছু রোগী ভর্তি থাকে। এছাড়াও আউটডোরে আমরা প্রতিনিয়ত প্রায় 40-50 জন রোগী আমরা দেখে থাকি। সেক্ষেত্রে আমাদের যেটা আসলে আরও যদি এখানে আমাদের সাবজেক্ট রিলেটেড রিসার্চ ওয়ার্ক এবং আরও কিছু যদি জনবল বাড়ানোর কোনো সুযোগ থাকে, তাহলে আসলে সবার রোগীরা অনেক উপকৃত হতো। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। আমি মোহাম্মদ বেগরাজে লালপুর থেকে বলছি। জি বলুন। স্যার, যে আপনারা যে কথাগুলো বলছেন রক্তে ক্যান্সার, জি বলুন। সমস্যা যে আমার লক্ষণগুলো বললেন যে কি বলবো, হ্যাঁ যে আমরা লক্ষণগুলো বলেছি, হ্যাঁ জ্বর আসে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, মাঝে মাঝে জ্বর হয়। জি। আর এই যে হাত পায়ের যে কামড়, হ্যাঁ হ্যাঁ, এই মানে সব সময় থাকে এই জিনিসটা, অত্যন্ত কামড়, জ্বর আসলে হাত পা কামড়। বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য, ডক্টর ইসমাত। আসলে আমাদের জনগণের একটা ধারণা যে গা গরম হইলো মানেই হচ্ছে জ্বর আসলো, মানে গায়ের তাপমাত্রা হয় না যে টেম্পারেচারটা আসলে অনেক সময় সিজনাল, যে শীতকাল আসার শুরুর দিকে কিন্তু সবারই একটু উষ্ণতা বোধ হয়। তো জ্বর আসলো নাকি এটা বোঝার জন্য সবার আগে আমরা রোগীদেরকে যেটা বলি যে আপনি আসলে জ্বর বললে এটা ডকুমেন্টেড না, আপনাকে হচ্ছে জ্বরটা মাপতে হবে। নিজে যদি না পারেন একটা থার্মোমিটার কিনে যে দোকানে যিনি বসেন একটু শিখে নিয়ে দয়া করে জ্বরটা মাপবেন, এবং 100 অথবা ততোধিক যদি থাকে তাহলে আপনি এটাকে জ্বর হিসেবে কাউন্ট করবেন, আদারওয়াইজ এটা জ্বর না। তো আপনার যদি জ্বর বোধ হয় বা আপনার যদি মনে হয়ে থাকে আপনার জ্বর থাকে, তাহলে অবশ্যই আপনি হচ্ছে একটা থার্মোমিটার কিনবেন এবং জ্বরটা মেপে দরকার হলে লিখে রাখবেন। এর পরবর্তীতে যখন আপনি যে কোনো ডক্টরের কাছেই যাবেন তখন উনি রিডিংটা দেখলে বুঝতে পারবে আচ্ছা যে 100, 101, তখন উনি এটা গুরুত্বের সাথে দেখবে। কিন্তু জ্বর ভাব 98, 99 এটা হলে আতঙ্কিত হওয়ার মতন কিছু নাই। আর হাত পা কামড়ানো আসলে আমাদের দেশে ফিমেলরা বিশেষ করে তারা তো অনেকেই অ্যানিমিয়া বা বিভিন্ন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগে, তো সেই ক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে। কিন্তু ব্লাড ক্যান্সারের সাথে হাত পা কামড়ানো এটা আসলে খুব বেশি রিলেটেড এরকম নয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেকটি বিরতি নেবার সময় হলো। প্রিয় দর্শক, নিচ্ছি আরেকটি বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম ব্লাড ক্যান্সার নিয়ে, লিউকেমিয়া, রক্তের ক্যান্সার। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি ডাক্তার ইসমত ইসলাম, রক্তরোগ বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। ডাক্তার ইসমত, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম তার মধ্যে মূলত ব্লাড ক্যান্সারের মধ্যে আমরা লিউকেমিয়াকেই বেশি হাইলাইট করেছি, কিন্তু আপনি আরও বলেছিলেন যে লিম্ফোমা এবং মাল্টিপল মায়োলোমা বলে আরও দুটি ক্যান্সারের কথা বলেছিলেন। লিম্ফোমা সম্পর্কে একটু জানতে চাই যে লিম্ফোমার ট্রিটমেন্টটা সাধারণত কিভাবে করে থাকেন আপনারা? লিম্ফোমা হচ্ছে রক্তের আরেক ধরনের ক্যান্সার। এই ক্যান্সারে আসলে রোগীরা আসে হচ্ছে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড বা লিম্ফ নোডগুলো ফুলে যায়। কমনলি অনেকেই লিম্ফ নোড ফুলে গেলেই ভয় পায়। ডক্টর ইসমত, আমরা একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আমাদের একজন দর্শক আছে আমাদের একটু। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। আমার বয়স 83, আমার ডায়াবেটিস অনেক অসুখে আছে। আমি গত 4 সালে আমার থরো মেডিকেল চেক আপ করি। মেডিকেল চেক আপে দেখা যায় হিমোগ্লোবিন 0.7। তো আমার কাছে অ্যাবনরমাল মনে হলো। তখন আমি প্রফেসর আব্দুল ওয়াদুদ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজ, ওনার সাথে আলাপ করলাম। উনি অ্যাডভাইস করলেন পারেন ইনজেকশন 500 mg 2 ভাইল 1 ঘন্টা ধরে দিতে হবে। দিলাম। দেওয়ার পরে আমি 15/7 আবার এক্সামিন করেছি। এক্সামিন করার পরে হিমোগ্লোবিন 9x, আর আগে ছিল 120, এবারে আসছে 130। এখন আমি পরামর্শ চাচ্ছিলাম আমাকে কি করতে হবে। আচ্ছা, আপনাকে কি ইনজেকশন দিয়েছে আপনি বললেন? 500 মিলিগ্রাম। এটার নাম হচ্ছে আচ্ছা, ফেরিনজেক্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। জি ডক্টর ইসমত। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আপনি যে সমস্যাগুলো বললেন বা যে ইনজেকশনটার কথা বললেন তা থেকে মনে হচ্ছে যে
যে প্রেসক্রাইবিং ডক্টর আপনাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হিসেবে ট্রিটমেন্ট দিয়েছেন, তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার চিকিৎসা হিসেবে উনি আপনাকে আয়রন ইনজেকশন দিয়েছেন। কিন্তু এখানে একটু ব্যাপার হচ্ছে যে আপনার প্লেটলেট কাউন্টার কথা বললো, তাই না, যে একবার ছিল 1,20,000, একবার 1,30,000 হয়েছে। তো এইটা আপনার হচ্ছে নর্মাল লেভেলের থেকে কম আছে। আমরা সাধারণত নর্মাল বলি 1.5 লাখ থেকে। অনেক সময় বয়স্ক রোগীদের প্লেটলেট সাইজের কিছু অ্যাবনর্মালিটি থাকার কারণে একটু এদিক ওদিক রিপোর্ট হতে পারে। তো আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি এমন কোথাও থেকে রিপোর্টটা করাবেন যেখানে একজন হেমাটোলজিস্ট আপনার পেরিফেরাল ব্লাড ফিল্মটা দেখবে এবং সেই রিপোর্টটা সহ আপনি একজন হেমাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন। তাহলে আপনার রোগের কারণ এবং তার চিকিৎসার ক্ষেত্রে আপনি একটু হেল্প পাবেন। আর আপনার যেই পরিমাণে আয়রন ডেফিসিয়েন্সি, যেহেতু 7.7 হিমোগ্লোবিন, আপনার বয়স বললেন 83, তো 83 ইয়ার্সে হিমোগ্লোবিন 7.7, এই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই এটাকে একটু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এবং ইনজেকশন দেওয়ার পরিমাণটা বেড়েছে, তার মানে এটা আয়রন ডেফিসিয়েন্সি ছিল। কিন্তু কারণটা আয়রন ডেফিসিয়েন্সি আসলে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানিমিয়ার কজ, এবং ট্রিটমেন্ট দিলাম ভালো হয়ে গেল এটা কিন্তু আসলে ট্রিটমেন্ট না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কেন হলো। 83 ইয়ার্সে আপনার 7.7 হিমোগ্লোবিন, আপনার খাবার গিলতে কষ্ট হয় নাকি, মানে স্টমাক বা আপনার পায়খানার সাথে রক্ত যায় নাকি, কোনো লসের হিস্ট্রি আছে নাকি, এগুলো অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর ইসমাত, খুব চমৎকার পরামর্শের জন্য। প্রিয় দর্শক, আশা করছি যে আপনি আপনার সমস্যাটির কারণ এবং তার কি করতে হবে সেটি আপনি বুঝতে পেরেছেন। ডক্টর ইসমাত, যেটা বলছিলাম লিম্ফোমার চিকিৎসা নিয়ে। লিম্ফোমা আমরা কখন বুঝবো যে এই রোগীটার লিম্ফোমা হয়েছে? লিম্ফোমাতে সাধারণত রোগীরা আসেই তাদের লিম্ফ নোড ফুলে যাওয়া নিয়ে। তো এখানেও আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনফেকশনে, যেমন আমাদের যদি দাঁতে ব্যথা হয় তখন দেখা যাবে যে গলার কিছু লিম্ফ নোড ফুলে গেছে, সর্দি কাশি ঠান্ডা লাগলে লিম্ফ নোড ফুলে যায়। কিন্তু পার্থক্য হচ্ছে যে ওই ইনফেকশনটা ভালো হয়ে যাওয়ার পরে লিম্ফ নোডটা চলে যায়, কিন্তু লিম্ফোমার যে লিম্ফ নোডগুলো সেগুলো সাধারণত থেকে যায়, এবং লিম্ফ নোড বড় হয়ে যাওয়া নিয়ে প্রধানত রোগীরা আসে। এরপরে যেটা হয়, আমরা বলি লিম্ফোমার কিছু বি সিমটম আছে, যার মধ্যে হচ্ছে শরীরে জ্বর থাকা 100 বা এর বেশি, এরপরে রোগীর শরীরের ওজন কমে যায়। আমরা সাধারণত হিসাবটা, রোগীরা তো আসলে এত অঙ্কের হিসাবে বলতে পারে না, আমরা জিজ্ঞেস করি যে আপনার কি আগের থেকে জামা কাপড়টা লুজ লাগছে নাকি, বা আপনি হাতে আংটি পরতেন সেটা কি লুজ হয়ে গেছে, এরকম কিছু নাকি। এবং প্রথমেই বলেছিলাম যে ড্রেঞ্চিং নাইট সোয়েট, মানে ঘাম হওয়া, প্রচণ্ড ঘাম হওয়া। এছাড়াও রোগীদের অনেক সময় দেখা যায় যে শরীরে চুলকানির সমস্যা নিয়েও আসে লিম্ফোমার পেশেন্টরা। তারপরে হচ্ছে যদি আমাদের বুকে মানে শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে আসে, কাশি নিয়ে আসে, ঢোক গিলতে কষ্ট হয়, এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আসতে পারে লিম্ফোমার রোগীরা। এরপরে হচ্ছে ট্রিটমেন্টের ব্যাপারে, লিম্ফোমারও প্রধান দুইটা ভাগ আছে, বেসিক্যালি প্রধান দুইটা ভাগ, একটা হচ্ছে হজকিন লিম্ফোমা আর একটা হচ্ছে নন হজকিন লিম্ফোমা। তো আপনি হয়তো জানেন যে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাডাম, ওনার হচ্ছে হজকিন লিম্ফোমা ছিল। তো হজকিন এবং নন হজকিন, এটাও আবার এই ক্ষেত্রে আমাদের স্টেজিংটা খুব গুরুত্বপূর্ণ, এবং স্টেজিংয়ের জন্য আমাদের সবচেয়ে নির্ভরশীল পরীক্ষা হচ্ছে পেট সিটি স্ক্যান। এখানেও আরেকটা হতাশার জায়গা হচ্ছে পেট সিটি স্ক্যান একটু দামি পরীক্ষা, এবং সব জায়গায় এই টেস্টটা অ্যাভেলেবেল না। সরকারিভাবে করাতে গেলে দেখা যায় যে প্রায় 25,000 টাকায় হয়ে যায়, কিন্তু বেসরকারিভাবে করতে গেলে কস্টটা অ্যারাউন্ড 50,000 টাকার মতন চলে আসে। আর সরকারিতে আসলে এত চাপ থাকে যে সিরিয়ালটা 3 মাসের আগে সাধারণত পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয় যে যখন ডায়াগনোসিসটা হয় তখন আমরা স্টেজিংটা করতে পারি না, কিন্তু আমরা তখনই বলি সিরিয়াল নিয়ে রাখতে, যাতে আমরা পরবর্তীতে চিকিৎসা শেষে স্টেজিং মানে দেখতে পারি যে ওনার যা যা লিম্ফ নোড ছিল সেগুলো ডিসঅ্যাপিয়ার করলো নাকি। তো এটাই হচ্ছে স্টেজিংয়ের জন্য পেট সিটি স্ক্যানটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা। এবং লিম্ফোমা কনফার্ম করার জন্য এটাতে কিন্তু সিবিসিতে আসলে কনফার্মেটরি কিছু না, যেই লিম্ফ নোডটা আমাদের বড় হয়েছে সেই লিম্ফ নোডটা আমরা বলি বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি, সাথে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। তো এই টেস্টগুলো বাংলাদেশেই বর্তমানে হয়ে থাকে, বিভিন্ন সেন্টারে সরকারি বেসরকারিভাবে হয়ে থাকে। এর মাধ্যমে আমরা হচ্ছে লিম্ফোমা শনাক্ত করতে পারি। আর হজকিন এবং নন হজকিন স্টেজিংয়ের পরে প্রথম একেবারে আর্লি স্টেজ যদি হয়, রেডিওথেরাপির কিছু রোল থাকে, এবং পরবর্তীতে রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি, শুধু কেমোথেরাপি, মানে কেমোথেরাপি নির্ভর চিকিৎসাই আসলে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। এবং এর রেসপন্স কেমন কেমোথেরাপি দেওয়ার? আচ্ছা, লিম্ফোমা যেটা আমাদের হজকিন লিম্ফোমা,
হজকিন লিম্ফোমা কিন্তু নিয়ারলি কিউরেবল একটা ডিজিজ। তো যখন আসলে বলার সময় তো আমাদের এটাকেও ব্লাড ক্যান্সার হিসেবেই আমরা বলি, কিন্তু রোগীদেরকে আমরা এভাবেই বলে থাকি যে আপনার আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ দেখা যায় যে আমরা এটার আবার বিভিন্ন ধরনের স্টেজিংয়ের পরেও আরও কিছু রিস্ক ফ্যাক্টর অ্যাসেস করে বুঝতে পারি যে আপনার যে স্কোর, আপনি দেখা যাবে 5 বছর ভালো থাকার সম্ভাবনা 98%। তো অ্যারাউন্ড যদি অনেক পোর স্কোর হয় সেই ক্ষেত্রে আপনার 50 থেকে 98% পর্যন্ত এই রেঞ্জটাতে আমরা বলি যে 5 বছর সার্ভাইভাল, ওভারঅল সার্ভাইভাল ইন কেস অফ হজকিন লিম্ফোমা। আর নন হজকিন লিম্ফোমা আসলে একটা অনেক ব্রড টার্ম, এর ভিতরে অনেক ধরনের লিম্ফোমা আছে, বি সেল, টি সেল, অনেক কিছু। তো ওভারঅল আমাদের নন হজকিন লিম্ফোমার মধ্যে সবচেয়ে কমনলি আমরা পেয়ে থাকি হচ্ছে ডিএলবিসিএল বা ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা। তো সেইগুলো ক্ষেত্রেও দেখা যায় যে ওই যে আবারও বিভিন্ন গ্রেডিং, রোগীর বয়স কত, রোগীর পারফরমেন্স স্টেটাস বলি যে কিরকম, রোগী আমার কাছে কি হেঁটে আসলো নাকি রোগী একেবারে বেড রিডেন একটা পেশেন্ট, তারপর আরও কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার, এগুলো সব কিছু দেখে এই ক্ষেত্রে যারা হচ্ছে খুব ভালো আর কি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে 75 থেকে 80%, আর যাদের ক্ষেত্রে খারাপ তাদের ক্ষেত্রে 25 থেকে 30%, 5 ইয়ার ওভারঅল সার্ভাইভালের কথা বললাম আমি। আর নন হজকিন লিম্ফোমা যেগুলো হচ্ছে এই যে ডিএলবিসিএল বা এই ধরনের লিম্ফোমাতে একটা যুগান্তকারী আবিষ্কার হচ্ছে রিটুক্সিমাব বা ইমিউনোথেরাপি। কেমোথেরাপির কথাটা যেহেতু বললাম একটু, কারণ সবাই তো আসলে অনেকেই অনেক কিছু এফোর্ড করতে পারে, কিন্তু জানার অজ্ঞতার কারণে হয়তো অনেকে অনেক কিছু নিতে পারে না। তো নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে রিটুক্সিমাব নামে একটি অনেক মানে এক্সপেন্সিভ ওষুধ কিন্তু ইমিউনোথেরাপি আছে, যেটা একেবারে টার্গেট থেরাপি, যেটা দিলে দেখা যায় যে যেই রোগীটার আমার ভালো হওয়ার চান্স 75% সেটা আমার প্রায় 90% হয়ে গেল, বা যে ক্ষেত্রে আমি হোপ ছিল হচ্ছে 30% সেটা আমি 60% হতে পারে। তো এটা হয়তো অনেকের কাছে অনেক কিছু না, কিন্তু নিজের যখন খুব কাছের কেউ এই ধরনের অসুখে আক্রান্ত হয় তখন আসলে এই ধরনের একটা ফিল আসে যে আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করব। তো সেক্ষেত্রে এই তথ্যগুলো আসলে ওনাদের জানা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ইসমাত, আপনি আমাদেরকে আপনার ব্যস্ত সময় থেকে সময় দিয়েছেন। আমরা আরও একটু আলোচনা করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের নির্ধারিত সময় শেষ, তা আজকে এখানে শেষ করতে হচ্ছে। আমরা চাই যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং ক্যান্সার মুক্ত থাকুক, কিন্তু তারপরেও রোগ চলে আসে এবং আমাদেরকে এটাকে সহজভাবেই নিতে হয় এবং চিকিৎসার ভিত্তিতে যেতে হয়। তো আমরা চাই সবাই যেন ভালো হয়ে ওঠে এবং সুস্থ হয়ে ওঠে। আপনারা যারা এই ক্যান্সার রোগটি নিয়ে কাজ করছেন এবং এই ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তাদের সকলের জন্য শুভকামনা রইল। তারা যেন সফল হন এবং আরও যেন ভালোভাবে তারা চিকিৎসা দিতে পারেন। আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।